আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। চোখ আমাদের আলোক সংবেদনশীল অঙ্গ এবং দর্শনেন্দ্রিয়। বৈচিত্র্যময় এই পৃথিবীর রূপ, রস, রং কিন্তু আমরা চোখের মাধ্যমে উপভোগ করে থাকি। শুধু কি তাই? কথায় আছে, চোখ হলো মনের দর্পণ। আমাদের রাগ, অভিমান, হাসি, কান্না, দুঃখ, বেদনা সবকিছু অনুভূতি, আমাদের জীবনের যে অনুভূতিগুলোর প্রকাশ কিন্তু চোখের মধ্যে পরিস্ফুট হয়ে ওঠে। অনেক সময় আমরা অনেক কথা মুখে বলতে পারি না, কিন্তু চোখের অভিব্যক্তির মাধ্যমে কিন্তু আমরা তা অতি সহজেই প্রকাশ করতে পারি। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আমরা যাকে পেয়েছি, শুধু আমাদের রাজ্যেরই নয়, সমগ্র উত্তর পূর্বাঞ্চল এমনকি ভারতবর্ষের বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ এবং ফেকো সার্জনদের মধ্যে একজন অন্যতম ব্যক্তিত্ব ডক্টর ফণী সরকার স্যার। স্যার, আপনাকে প্রথমেই অনেক কৃতজ্ঞতা, আপনার এত ব্যস্ত সময়ের মধ্য থেকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং স্বাগত জানাই আমাদের স্টুডিওতে আপনাকে। নমস্কার স্যার, প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে আমাদের মতো যারা সাধারণ মানুষ আছেন, আমরা কি করে বুঝবো যে আমাদের চোখ সুস্থ বা এখন আমার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত? এটা কি করে বুঝবো? চোখের দিকে এখন ছোট বাচ্চাদের থেকে যদি শুরু করি, এখন স্কুলে ঢুকবার আগে একটা রেগুলার একটা চেক আপ করা দরকার, যে বাচ্চাটা ব্ল্যাকবোর্ড দেখে কিনা। তারপরে একটু বয়স হলে, যেমন আমরা বলি যে কম বয়সে যদি আপনার যদি প্রবলেম না থাকে, চোখের দেখার কোনো দরকার নেই। 40-এর পরে সবাই একটু চোখ চেক করা উচিত, যে চোখের গ্লুকোমা হয়েছে কিনা, ক্যাটারেক্ট হয়েছে কিনা, বা কোনো চশমার দরকার পড়বে কিনা। আর না হলে ইন বিটুইন চোখের ডাক্তারের কোনো রুটিনলি দরকার পড়ে না। কি বাচ্চাদের স্কুলে যাওয়ার আগে একটা চেক আপ করা দরকার, যে ব্ল্যাকবোর্ড ঠিক মতো দেখে কিনা, যে স্কুলে গিয়ে ব্ল্যাকবোর্ড সে দেখবে কিনা। একটা রুটিন চেক আপ সবাই করার দরকার স্কুলে। আর 2 নম্বর হলো বড়দের যখন সমস্যা তখনই আসা থাকবে। 40-এর পরে কিন্তু সবার একটা চেক আপ করার দরকার। বাচ্চাদের কথাই যখন বললেন, আমি বলবো যে নামটাই তার মুঠোফোন। হ্যাঁ, আমাদের হাতের মুঠোয় সমস্ত পৃথিবীকে এনে দিয়েছে। আর মানে বলতে পারেন যে আমাদের মনোরঞ্জন, পড়াশোনা সবকিছুই সেই মুঠোফোনকে কেন্দ্র করে, বিশেষ করে বর্তমান প্রজন্মের যারা বাচ্চারা রয়েছে। অতিরিক্ত মোবাইল ব্যবহার আমাদের চোখের কি কোনো ক্ষতি করতে পারে? ডেফিনেটলি দেখেন, মোবাইলের ব্যবহারটা বেশি হয়েছে কোভিডের পরে। লকডাউনের সময় সমস্ত সিস্টেমটাই যে পড়াশোনা সব মোবাইলে। আমরা নিজেরই বাচ্চাদের হাতে সবাই সমস্ত সিস্টেম গভর্নমেন্টে উঠিয়ে দিয়েছেন, যে বাচ্চাদের মোবাইল দিয়ে পড়াশোনা, অনলাইন ক্লাস। তো এত হয়েছে কি দেখেন, যে আজকে কোভিডের আগে আমরা কোভিডের আগে আমরা দেখলাম যে বাচ্চাদের চশমা একটু কম লাগতো, কিন্তু কোভিডের পর দেখলাম প্রচুর বাচ্চাদের চশমা লাগে, মানে দূরের দেখে না, ব্ল্যাকবোর্ড দেখে না। কারণ সবসময় তো কাছের ইউজ করে মোবাইল, কিন্তু দূরের দেখে না। যেমন যাদের আগে -1 ছিল, মাইনাস মানে মায়োপিয়া, যারা দূরে দেখে না, তাদের -2 হয়ে গেছে। সবাই কিন্তু এই জিনিসটা হয়েছে। এখন কি হয়েছে, এখন এটা হ্যাবিট হয়ে গেছে, যে মোবাইল ছাড়া ক্লাস চলে না। যেমন প্রাইভেট টিউশন মোবাইলের মাধ্যমে হয়। তো এতে কি যে প্রচণ্ড ক্ষতি করে এই জন্য দেখছি। দেখেন, আপনি যদি আজকে আগরতলার কোনো শহরগুলির কোনো স্কুলগুলি দেখেন, তাহলে আপনি স্কুলে যান, দেখবেন আমাদের যে মেডিকেল কলেজ আছে, মেডিকেল কলেজের স্টুডেন্টের মধ্যে এরকম 60% ছেলেমেয়েদের চশমা, মানে ব্ল্যাকবোর্ড দেখে না। এবং যে কোনো একটা স্কুলে যান আগরতলা, দেখবেন যে এই প্রচুর বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের 3 বছর, 4 বছর, 7, 8, 10 বছর তো কথাই নেই, প্রচুর চশমা লাগে, মানে ব্ল্যাকবোর্ড দেখে না। আপনি সেম জিনিসটা আপনি আজকে গ্রামের দিকে যান, আজকে ধর্মনগরের ভিতরে বা কমলপুরের ভিতরে বা অমরপুরের ভিতরের স্কুলগুলিতে যান, ওইখানে দেখবেন যে বাচ্চাদের আপনার চশমা কিন্তু লাগে না। কারণটা কি? এই ওভার ইউজ অফ মোবাইল। এই ওভার ইউজ অফ এই মোবাইল বেশি ইউজ করাতে হয় কি, ওই দূরের দৃষ্টিটা চলে যায়, কাছের দৃষ্টিটা ভালো থাকে। এবং এটা রিয়েলি খুবই ক্ষতিকারক। এবং মোবাইলে এখন আমরা বলি যে মোবাইলে পড়াশোনাটা একদম বন্ধ করা উচিত। আজকে আমি ওয়েস্ট বেঙ্গলের কিছুদিন আগে আমার এই মাসখানেক আমার একটা কনফারেন্স করলাম শুধু মায়োপিয়া নিয়ে, যে বাচ্চাদের দূরে দেখে না, যে সিম্পোজিয়াম, যে কীভাবে মোবাইল ইউজটা কমানো যায়। যেমন আমরা কিছু আজকে অনলাইনে ক্লাস
কম্পালসারি করতে লাগে, মানে উপায় নেই আজকাল মোবাইল ছাড়া বাচ্চাদের। সেই ক্ষেত্রে আমরা বলি যে মোবাইলে না পড়ে একটা সিস্টেমে, মানে টিভির মাধ্যমে পড়াশোনা করো, যেমন একটা ল্যাপটপে নিয়ে পড়াশোনা করো, তাহলে কিন্তু এই কাছের দৃষ্টিটা মানে দূরের দৃষ্টিটা নষ্ট হবে না। তো যার জন্য দেখেন আজকে এই যে বাচ্চাদের এই মেনলি এই যে মেনলি এই 6 বছর থেকে 18 বছর পর্যন্ত এই সময় অ্যাটলিস্ট মোবাইল ইউজটা কম করা দরকার, আর নাহলে এই সময়তে পাওয়ারটা বেশি বাড়ে। তো সেই ক্ষেত্রে আমরা এটাই অ্যাডভাইস দিই যে তাও যদি কারো পাওয়ার আসে, মনে করেন মাইনাস পাওয়ার চলে আসলো মায়োপিয়া, তখন আমরা বলি যে অ্যাটলিস্ট 1 ঘন্টা সকালে যাতে হাঁটাহাঁটি করে, 1 আওয়ার মর্নিং আর ইভিনিং। আমরা গার্জেনদের বলি যে 1 ঘন্টা ছেলেদের সময় করে দিন, না তাদের সময় নেই, 12টা মাস্টার। তো 12টার টিচার একটা টিচার কমে, কারণ কি জানেন এই যে মাইনাস পাওয়ার আজকে দেখেন এত ছেলেমেয়ের চশমা আপনাদের চোখে নিশ্চয় পড়ে। যেমন আমরা আগে করতাম, আমরা যারা আজকে আই স্পেশালিস্ট, আমরা আগে বয়স্ক লোকদের চিকিৎসা করতাম, বয়স্ক মানুষ আসতো, চশমা দিতাম, ক্যাটারেক্ট হতো, সাইনি, কিন্তু এখন কিন্তু আমাদের কাছে 50-50 প্রচুর আমাদের চেম্বার কোন হাসপাতাল কোন প্রচুর এই ছোট ছোট ছেলেমেয়েরা আছে চশমাতে। 3 বছর আজকে 3 বছর বাচ্চাকে একটা চশমা দিতে লাগে, দেখে না, কারণ কি মা তো ভালো বুঝতে পারছে, মা যে যখন ওই টিভি চালায় কার্টুন দেখতে কাছে চলে যায়, তখন বুঝতে দেখলাম যে পাওয়ার কম্পিউটারে টেস্ট করে দেখলাম যে ওর পাওয়ার লাগে। তো দেখেন এই যে মোবাইলের জন্য এই একটা প্লাস, আর একটা যেটা মোবাইল বেশি ইউজ করার পরে এই মাইগ্রেন হয়, মাথা ব্যথা, এই যে ওভার ইউজ, এবং মোবাইলের মনে হয় ইউজ থেকে বেশি মিস ইউজ হয়। এই মোবাইল গেম করে একটা হ্যাবিট হয়ে যায়, এই যে এই অ্যাপস আসলো, সেই অ্যাপস আসলো, এটা একটা কি জানেন, এই যে মোবাইল কোম্পানিগুলো আমাদের ছেলে মেয়েদেরকে আমাদেরকে এডিকশন করে, এডিকশন একদম। আর গেমের তো এডিকশনটা মানে প্রচন্ড রকম ভাবে এডিক্টেড থাকে, কিন্তু এখনো এডিকশন হবে ফ্রি অফ কস্ট। একটা অ্যাপস আসবে ফ্রি অফ কস্ট, ফ্রি অফ কস্ট মানে কি আমাকে মানে প্রোডাক্ট বানিয়ে দেবে, একদম একদম। এই কিন্তু, এবং এটা মোবাইল অ্যাকচুয়ালি বাচ্চাদের হাতে কোনো অস্তিত্ব, এটা গার্জেনরা যারাই আছেন, যারা টিভি প্রোগ্রাম শুনছেন, অ্যাটলিস্ট মোবাইলটা যাতে ইউজ না করে আর কি, কারণ ভবিষ্যতে আমরা জানি না ভবিষ্যতে আরো কি রেডিয়েশনে কি, আমরা কিছু ব্লু কার্ড গ্লাস পাস কিছু দিই, কিন্তু ভবিষ্যতে আরো কি ক্ষতি হবে মোবাইল আমরা কিচ্ছু জানি না, কিন্তু ক্ষতি কিন্তু হবে এবং হচ্ছে এখন। এই দেখেন আজকে দেখেন যে -4, যাদের -4 আছে, যে ওই মায়োপিয়া আছে, দূরে দেখতে পায় না, তাদের একটা রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশন মানে কি, তারা দেখেন অনেকগুলি চাকরিতে, যেমন সিএসএ বা এই বিএসএ বা আর্মি পার্সোনাল বা কোনো পাইলট, একটা ছেলে পাইলট হতে চায়, তাদের যেমন তো চশমা দেখবে সঙ্গে সঙ্গে। ইভেন ইঞ্জিনিয়ারিং এ, যে ইঞ্জিনিয়ারিং যে আমাদের যে ওই ইঞ্জিনিয়ারিং যারা করে খুব ভালো ইঞ্জিনিয়ারিং, যারা র্যাঙ্কিং খুব ভালো করে, যখন ক্যাম্পাসিং করতে আসে ভালো ভালো কোম্পানি, যখন থেকে মোড়া চশমা ক্যান্সেল, কারণ জানে থাকে যে 12 ঘন্টা আমার কাজ করে যাবে, কিন্তু চশমা থাকলে তখন কাজ করানো যাবে না। তো এই জন্য মোবাইল দেখেন, মোবাইল বাচ্চাদের থেকে যতটুকু পড়া মানে যতটুকু সম্ভব দূরে রাখা উচিত আর কি। যদি পড়াশোনা করতে লাগে তাহলে একটা ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে পড়াশোনা করা উচিত, একটু দূরে যেতে পারে। আর সমস্ত বইগুলি মোবাইলের ভিতরে, আমাদের কিছু স্টুডেন্ট আছে এমবিবিএস বা আমাদের পিজি করে শুনে, একটা কিছু বললে মোবাইল খুলে নি, আরে বইয়ের কোনো ব্যাপার নেই, সমস্ত 3টা 4টা 5টা 10টা বই মোবাইলের ভিতরে একদম। এখন তো মানে কি বলবো, মানে ওই নোট দেখে পড়া বা নোট করে পড়া, ওইসব নোটও হচ্ছে নিজেরাই মোবাইলেই নোট করছে, মোবাইল থেকেই পড়ছে। সময়ের চাহিদা হয়তো আমাদের মোবাইল ব্যবহার করতে হবে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কথা আমাদের চিন্তা করে কিন্তু মোবাইলের ব্যবহারটা যতটুকু না করলে না হয়। মানে ডাক্তারবাবুর কথার মাধ্যমে কিন্তু এটাই আমাদের সামনে উঠে এলো যে যদি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে চাই, ব্যবহার তো আমাদের করতেই হবে, মোবাইল ছাড়া সম্ভব না এখন, কিন্তু যতটা না করলে না হয় ঠিক ততটাই, তার বেশি নয়। আচ্ছা ডাক্তারবাবু, এবার একটা কথায় যাই, যে নেক্সট যেটা আমি জানবো, চোখের ছানি, এটাও একটা বেশ কমন ব্যাপার কিন্তু হয়ে গেছে আজকাল। হ্যাঁ, তো এই যে আমাদের চোখের ছানিটা কেন পড়ে, বা এই ছানি যেন আমাদের না পড়ে, তার জন্য আমাদের কি করা উচিত? দেখুন, চোখের ছানি পড়ার ব্যাপারে একটা তো নাম্বার বয়স, বয়স আমরা বলি এজ রিলেটেড বা সেনাল ক্যাটারে, মানে বয়স হলে আপনার ছানি পড়বে। তাছাড়া কিছু ফ্যাক্টর আছে, যেমন যারা আজকে আমাদের যেমন গ্রামে, যেমন হিল এরিয়াতে, পাহাড়ি অঞ্চলে, ওইখানে বেশি আউটডোর কাজ করে, বা কৃষকরা যারা আছে, কৃষিকাজ যারা করে, এবং আমার মায়েরা এবং ছেলেরাও ওই বাইরে কাজ করে, সানলাইটে যদি বেশি থাকে তাহলে ক্যাটারেক্টটা একটু আগে হয়, কম। ইউজুয়ালি
আপনি যদি 80 বছর বাঁচেন তাহলে আপনার চান্স 80% আপনার ক্যাটারাক্ট হবে। বয়স হলে চুল পাকবে, সাদা হবে, ছানি পড়বে, এটা এটা এড়ানো সম্ভব নয়। তবু কিছু কিছু জিনিস প্রিভেন্ট করা যায়, যেমন এইটা একটা। আরেকটা হলো যেমন আজকে তো সবাই গ্যাসে রান্না করে, যেমন গ্রামে যারা লাকড়িতে রান্না করে যেমন তাদের একটু ক্যাটারাক্ট আগে হয়, কারণ হিট লাগে। আর 2 নম্বর হলো আপনার যেমন জেনেটিক্যালি একটা বড় ব্যাপার, যেমন আমার মা বাবার যদি আপনার 60 বছরে ক্যাটারাক্ট হয় তাহলে আপনার কিন্তু ওই 10 বছর আগেই ক্যাটারাক্ট হবে, জেনেটিক একটা ব্যাপার। আচ্ছা, মানে নেক্সট জেনারেশন আগে আক্রান্ত হয়। আরেকটা হলো স্মোকিং, যারা বিড়ি সিগারেট একটু বেশি খায় তাদের একটু ক্যাটারাক্ট আগে হয়। তো ক্যাটারাক্ট বন্ধ করা খুব মুশকিল। আবার অনেক আছে দেন, অনেক দিন আছে, অনেকে আমার কাছে আছে যে 85, ওই দিন দেখলাম 85 ইয়ার্স, সব নিজে পড়তে পারে, সব দেখতে পারে, চশমার একটু লাগে সাহায্য, মানে স্যানিটারি নেই। তো এটা আসলে ডিপেন্ড করে। আবার যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি ছানি করে, ইভেন 40 বছর বয়সে ছানি করে যায়। তো মেইনলি আপনার স্যানিটাইজার পরে বয়সের কারণে পড়ে, এই বয়স বাড়লেই ছানি করবে। আর এই যে ফ্যাক্টরগুলো আছে ইচ্ছা করে, যেমন এখন যেমন আমরা যেটা বলি যে যদি সানলাইটে যদি আপনি যান, কারণ এখন ঠিক আছে সানলাইট কম, যেমন কিছুদিন পরে সামার সিজন শুরু হবে, যে হিট আলট্রাভায়োলেট রে, যদি একটা সানগ্লাস থাকে তাহলে কিন্তু প্রোটেকশন থাকে, সানিটা একটু দেরিতে হয়। আমরা এইগুলি দেখছি, আমরা যারা সানগ্লাস ইউজ করে তাদের সানিটা একটু 5 বছর পরে পরে, বা যারা বিড়ি সিগারেট খায়, স্মোকিং করে, তাদের একটু সানিটা একটু আগে পড়ে। আর তো জেনেটিক যেটা বললাম যে মা বাবার যদি সানি থাকে তাহলে ছেলে মেয়েদের একটু তাড়াতাড়ি হবে, কম বয়সে পড়ে। এই যে মানে ছানি পড়ার যে অপারেশনটা আর কি, এটা আমরা জানি যে মাইক্রো সার্জারি এবং ফ্যাকো সার্জারি 2 ধরনের সার্জারি হয়। এই যে মাইক্রো আর ফ্যাকো সার্জারির যে মানে ব্যাপারটা, মানে দুটো সম্পর্কে যদি একটু মানে কি ব্যাপার দুটো একটু বলেন, বা কোনটাতে কি অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ আছে এটা যদি একটু বলেন। আর দেখেন মাইক্রো সার্জারি করতে আমরা একটু কাটি, খুব একটা বেশি করে সেলাই কিন্তু আজকে আমরা দিই না। আগে যেমন আজকে থেকে 30 বছর আগে আমরা সব অপারেশন করতাম, সেলাই দিতাম, তারপরে মোটা চশমা লাগতো। এখন তো ওই যে লেন্সটা আমরা ভিতরে ঢুকাই, তো লেন্সটা ভিতরে 2টা পদ্ধতি আছে। একটা হলো মাইক্রো সার্জারি, এইটাতে আমরা একটু কাটি আর কি, একটু চোখটা একটু কাটতে লাগে। তো সেই ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন থাকে 1 মাসের মতো, ওই কালো চশমা পড়তে লাগে, 1 মাস পরে পাওয়ার দিতে লাগে, একটু চোখ লাল ঠাল থাকে, তারপরে ওই 1 মাস পরে 1 মাস একটু রেস্ট্রিকশনে থাকতে লাগে আর কি। আর ফেকো সার্জারি যেটা, ফেকো সার্জারি পুরাটাই করে মেশিনের সাহায্যে, এবার আজকাল আমরা ইনজেকশন ছাড়া ড্রপ দিয়েও করতে পারি। আর পুরাটাই মেশিনের সাহায্যে খুব কম পরিমাণে কাটা হয়, সেটা একটা নিডেলের পরিমাণ, একটা নিডেল ঢুকানো হয়, ওইটা দিয়েই আমরা লেন্সটা যেটা সানি যেটা পরে এটাকে আমরা বের করে নিই, তারপরে ওই ছোট ছিদ্র দিয়ে আমরা আরেকটা লেন্স বসাই। তো তাও কিন্তু 7 দিন আপনাকে নিয়ম মানতে হবে। 7 দিন আপনি চোখের জল দিতে পারবেন না, কালো চশমা থাকবে। 7 দিন পরে আমরা একটা চশমা দিতে পারি। 7 দিন পরে আপনি যদি অফিসে কাজ করেন, 7 দিন পরে আপনি কিন্তু অফিসে জয়েন করতে পারবেন। এটা হলো একটা অ্যাডভান্টেজ। প্লাস এটাতে ব্যথাটা খুব কম হয় ফেকো সার্জারিতে। আর মাইক্রো সার্জারিতে ওই অপারেশনের ইনজেকশন দিতে লাগে, একটু পেইন। আজকাল আমরা ইনজেকশন বন্ধ করে দিয়েছি মাইক্রো সার্জারিতেও, ইনজেকশন ছাড়াও আমরা করতে পারি। তো ব্যথার কোনো ব্যাপার নেই, কিন্তু ওই ব্যাপারটা হলো রেস্ট্রিকশন, 1 মাসের একটু নিয়ম মানতে হবে। চশমাটা আমরা 1 মাস পরে দিই, আর ফেকো সার্জারি করলে 7 দিন পরে আমরা সবকিছু ফ্রি করে দিতে পারি। আচ্ছা, এমনিতে ধরুন মানে কিওর যেটা হবে একজন মানুষ, মানে দুটোর ক্ষেত্রেই মানে কিওরটা সে সমানভাবেই হবে, সে সমান। আচ্ছা, দেখেন ফেকো সার্জারি আলটিমেটলি ফেকো সার্জারি এবং এসআইসিএস বা আমরা মাইক্রো সার্জারি কিওরটা একই থাকে। কিওর একটা খুব একটা দেখেন লার্জ স্কেল এখন আমরা মাইক্রো সার্জারি করছি, কারণ যেমন আমাদের যেমন কেএম সার্জারি করি, যারা গরিব মানুষ আছে তাদের জন্য সব আমরা মাইক্রো সার্জারি করছি। গভর্নমেন্ট আমাদের ফ্রি লেন্স দিচ্ছে, ফ্রি এভরিথিং দিচ্ছে, সব কিছু আমরা মাইক্রো সার্জারিটা আমরা এখনও ফ্রি করছি, এখনও আমরা 50% থাকি। এবং যারা ফেকো সার্জারির ক্ষেত্রে একটু কস্টলি, লেন্সটা কিনতে লাগে, এবং লেন্স বিভিন্ন লেন্স, ইন্ডিয়ান লেন্স 3000 টাকা, বাইরের লেন্স 10 থেকে 12,000 টাকা পড়ে। কেমন এই জন্য ফেকো সার্জারিটা এমনিতে আমরা সার্জারি ফ্রি করি হাসপাতালে, যেমন আমি জীবিতে ফ্রি করি, কিন্তু একটা সমস্যা হলে লেন্সটা কিনতে লাগে। ফেকো সার্জারির লেন্স আমাদের গভর্নমেন্টের এত টাকার লেন্স গভর্নমেন্ট দিতে পারে না, কিন্তু যেটা পারে হলো মাইক্রো সার্জারির ক্ষেত্রে আমরা কিন্তু টোটাল ফ্রি অফ কস্ট করতে পারি। দুইটার দেখেন বেসিক খুব একটা ডিফারেন্স নেই, বা আবার মানুষে ইন্ডিয়ান লেন্স এবং ফরেন লেন্স নেয়, কিন্তু আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম আপনাকে, খুব একটা ডিফারেন্স নেই, দেখেন একই।
এটা আমাদের একটা মেন্টালিটি কাজ করে যে হাসপাতালের লেন্স মনে হয় ভালো হবে না, আমরা বাজার থেকে মানে দামি লেন্স কিনে দেই যে এটা দিয়ে মানে এটা কি মানে কি খুব একটা বেশি ডিফারেন্স বা কি তেমন ভালো কিছু? বা আমার যে এক্সপেরিয়েন্স, আমি তো 1 লাখ 1.5 লাখ অপারেশন করেছি এখন পর্যন্ত, তারপরে আমি যা দেখেছি তো প্রচুর 1 লাখের উপরে আমি গভর্নমেন্টের লেন্স, এই যে মাইক্রো সার্জারি করেছি গভর্নমেন্টের লেন্স দিয়ে করেছি, কোথায় সবাই তো ভালো আছে। দেখেন 100 জনের মধ্যে একজন হয়তো খারাপ হতে পারে যদি কোনো কারণে মানে রেটিনা খারাপ থাকে, নার্ভ খারাপ থাকে, কোনো কারণে ইনফেকশন হয়ে 1-2 খারাপ হতে হবে, কিন্তু 99% মানুষ তো দেখছে এই লেন্স দিয়ে। অপারেশন করেছি 15 বছর আগে, 15 বছর পরে আছে ডাক্তার এখনো তো ভালো দেখছে। সার্জারির কথা যখন উঠলই প্রসঙ্গক্রমে আপনারা অনেকেই হয়তো জানেন, তারপর যারা জানেন না তাদের অবগতির জন্য বলছি, আমাদের স্টুডিওতে যিনি আজকে রয়েছেন ফণী সরকার স্যার, উনি কিন্তু একদিনে 7টা ফেকো সার্জারি করে পুরো নর্থ ইস্টার্ন রিজিয়নে রেকর্ড সৃষ্টি করেছেন। স্যারের সাথে আমরা আরো অনেক কথা বলবো, আমাদের খুব সেন্সিটিভ অর্গান চোখ নিয়ে আরো অনেক কিছু জানবো। চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর। স্যার স্যার বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সরষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। ফিরে এলাম বিরতির পর। স্যার, আমরা সাধারণ মানুষ যেটা বলি আর কি, যে আমাদের চোখের মাংস বেড়েছে, ডাক্তারি নাম এটাকে বলা হয় টেরিজিয়াম হয়তো। তো এই যে এই টেরিজিয়ামটা মানে কেন হয় বা এর প্রতিরোধের জন্য আমরা কি করতে পারি? টেরিজিয়ামটা যেটা হলো মাংস করে, আমরা বলি যে অজগর সাপের মুখ, এটা কিন্তু এটা আবার একটু অন্যটা টাউনে একটু কম আছে, টাউনে এটা গ্রামের মধ্যে বেশি আছে। যারা এক্সপোজার টু, এটা তো একই এক্সপোজার টু সানলাইট যদি বেশি চলে এবং বাতাস যদি বেশি লাগে, এই দুইটাতে আমরা ম্যাক্সিমাম, কিন্তু টাউনে আমরা খুব কম পাই, মানে আগরতলার একটু ভিতরের দিকে বেশি থাকে, গ্রামের দিকে বেশি থাকে। তো টেরিজিয়ামের এক সাইডের দিকে মাংস একটু বাড়তে থাকে, এটা কিন্তু দেখতে বিশ্রী, অনেকে বা এটা পেনলেস, ব্যথা হয় না, একটু একটু অ্যালার্জি হয়, ইচিং হয়, কিন্তু এটার সমস্যা কি জানেন, এটা কিন্তু ক্যাটারাক্ট থেকে আরও খারাপ। আপনি আস্তে 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 এই যে মনিটা কোণেতে বাড়তে বাড়তে কিন্তু চোখটাকে আপনি অজগর সাপের মতো চোখটাকে নষ্ট করে দেয়। যার জন্য টেরিজিয়াম যখনই হয় আর কি, আমরা কিন্তু অপারেশন করতে বলি। এই কারণে যদি না করেন আস্তে আস্তে কিন্তু চোখটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আপনাকে ক্যাটারাক্ট লেন্স বদলানো যাবে না, তখন কিন্তু কর্নিয়াটাই বদলাতে হবে। টেরিজিয়াম যদি আপনি অপারেশন না করেন তাহলে কিন্তু চোখটা নষ্ট হয়ে যায়। টেরিজিয়াম অপারেশন কিন্তু রিকারেন্স হয়, যেমন আজকে করলেন আবার কিন্তু 3 মাস পরে টেরিজিয়াম নিয়ে আসতে পারে। তো আমাদের এখানে টেকনিক আছে, আমরা কীভাবে করি, টেরিজিয়ামটা কেটে তারপর ওইখানে একটু মাংস লাগিয়ে দিই, যার জন্য এখন আমাদের অলমোস্ট 100% সাকসেস। আর টেরিজিয়াম করতে কারো 1 টাকাও খরচ লাগে না, একদম ফ্রি অফ কস্ট আমরা করি। টেরিজিয়াম হলে কিন্তু আপনি করে নেবেন, জারি হয় আর কি, যদি না করেন তাহলে আপনার ওই ইয়ে হতে থাকবে, বাড়তে থাকবে, চোখ নষ্ট করে। মানে তাহলে অপারেশনটা করে নিতেই হবে আমাদের। করে নিতে লাগে, এটা মাইনর অপারেশন, আমরা 5 মিনিটে টেরিজিয়াম অপারেশন করি, কিন্তু এটার সমস্যা কি, অনেক দিন আপনার রেস্ট নিতে লাগে,
প্রায় 1 মাস কালো চশমা দিতে লাগে, চোখে জল লাগানো যায় না। ক্যাটারাক্ট ফেকু করলে 7 দিন পরে আপনাকে বলে যে আপনার স্নান করেন, নর্মাল সব অ্যাক্টিভিটি। কিন্তু টেরিজমে কিন্তু আমরা বলি যে 1 মাস আপনার নিয়ম মানতে হবে। যার জন্য টেরিজম যখন আমরা করি, আমরা আপনার টাইম নেই যে আপনি কিন্তু ছুটি, যদি এমপ্লয়ি হন আপনি ছুটি নেন, ছুটি নেওয়ার পরে আপনি এই অপারেশনটা করতে হবে। আচ্ছা, চোখের বিভিন্ন সমস্যার মধ্যে আরেকটি যেটি আমাদের প্রায়ই আমরা শুনে থাকি যে গ্লুকোমা। হ্যাঁ, তো এই যে গ্লুকোমা হয়েছে বা হচ্ছে, এর লক্ষণগুলো কি থাকে? গ্লুকোমা দেখেন খুব ইম্পর্টেন্ট কথা বলেছে, যেমন আমরা বলি কজেস অফ ব্লাইন্ডনেস ইন ইন্ডিয়া বা আমাদের ত্রিপুরাতে, যে কী কারণে মানুষ অন্ধ হয়। 1 নম্বর হলো ক্যাটারেক্ট, 2 নম্বর কিন্তু গ্লুকোমা। মানে 12% লোক আছে, চিন্তা করেন 12% লোক আছে গ্লুকোমা অন্ধ হয় এবং তারা জানে না। গ্লুকোমা আমরা আমাদের ভাষায় একটা বলি সাইলেন্ট কিলার অফ দি সাইট, মানে আস্তে আস্তে আপনার দৃষ্টিটা চুরি হয়ে যাবে। যেমন গ্লুকোমা কি, যেমন শরীরে ব্লাড প্রেশার আছে আমাদের যে 120/80, উপরেটা 120, নিচে 80, এরকম চোখের একটা প্রেশার থাকে। যেমন আমাদের চোখের যে চোখটা তো পুরাটাই আপনার ফ্লুইড, এর ভিতরে কিন্তু সব লিকুইড থাকে, এই ফ্লো হতে থাকে। তো চোখের একটা এই যে ফ্লোটা যদি বন্ধ হয়ে যায় তখন চোখের প্রেশার বাড়ে। চোখের নর্মাল প্রেশার 14 to 18-20 আমরা নর্মাল বলি, বা 10 to 20 আমরা বিরাট রেঞ্জে বলি। 14 +-2 আমাদের যন্ত্রের সাহায্যে আমরা মাপি। এর বেশি যদি চোখের প্রেশার হয় এটাকে আমরা গ্লুকোমা বলি। তো গ্লুকোমা হলে আপনি কী করবেন, দুই ধরনের গ্লুকোমা আছে। একটা ধরনের গ্লুকোমা বুঝতেই পারে না, যে দৃষ্টি চলে যায়। গ্লুকোমা থেকে দৃষ্টি খুব ইন্টেলিজেন্ট যারা, তারা বুঝবে যে আমি সাইডগুলি দেখতে পাচ্ছি না, ফিল্ডটা চলে যায়, যে আমি সামনে দেখতে পাচ্ছি কিন্তু আমার সাইডে যদি কোনো মানুষ যায়, গাড়ি যায়, তাহলে আমি বুঝতে পারি না। আর ইনিশিয়ালি প্রথম দিকে যে ওই বাল্বের চারিদিকে আপনার রামধেনু দেখবে, এইটা যদি দেখি তখন আমরা গ্লুকোমা সাসপেক্ট করি বা আমরা চিন্তা করি যে ওনার ক্যাটারাক্ট শুরু হয়েছে। তো দেখেন গ্লুকোমা অনেকেই ত্রিপুরাতে গ্লুকোমা আছে, তারা ডায়াগনোসিস করতে, আমরাও কে পারতাম না। এখন আমাদের যেমন মেডিকেল কলেজ, আমাদের প্রচুর আমাদের গ্লুকোমার একজন স্পেশালিস্ট আছে, ট্রেনিং দিয়েছে এই 1 বছর ধরে, প্লাস আমাদের ইনস্ট্রুমেন্ট আছে, যন্ত্রের সাহায্যে ছাড়া এমনিতে আপনার টর্চ মারলেও আমাদের সাধারণ ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা গ্লুকোমা বুঝতে পারি না। আমরা মেশিনের সাহায্যে তারপরে ফিল্ড চার্ট করি, তারপরে টেস্ট করি নার্ভের, তখন আমরা বুঝতে পারি লোকটা গ্লুকোমা হয়েছে, প্রেশার। গ্লুকোমা যদি হয়, আপনি যদি চিকিৎসা না করেন, যেমন আমরা যখন গ্লুকোমা ডায়াগনোসিস, তখন কিন্তু 30-40% নার্ভ ড্যামেজ হয়ে যায়। এখানে গ্লুকোমার সঙ্গে ক্যাটারাক্টের ডিফারেন্স কি সানি পড়ার? আজকে যদি আপনার সানি পরে আপনি আজকে কিচ্ছু দেখছেন না, অনেকে দুইটা চোখ কিছু 4 দিন লেন্স লাগালেও 4 দিন সব দেখছেন, কিন্তু গ্লুকোমার ক্ষেত্রে কিন্তু এরকম না। চিকিৎসাটা ডায়াগনোসিসটা একটু কঠিন, খুব কঠিন। 2-3টা যন্ত্রের সাহায্যে আমরা বুঝি যে এই লোকটার গ্লুকোমা হয়েছে এবং আমরা বুঝতে পারি যে ওনার নার্ভ ড্যামেজ হয়েছে। তখন আমরা করি কি, যে কনফার্ম করতে, কারণ গ্লুকোমা মানে জাস্ট ডায়াবেটিস এবং হাইপারটেনশন, ব্লাড প্রেশার মতো। একবার যদি চিকিৎসা শুরু করেন সারা জীবন কিন্তু চিকিৎসা করতে হবে। তো সেই ক্ষেত্রে গ্লুকোমার অনেকগুলো ওষুধ আছে, কস্টলি ওষুধ আছে, আমরা মাসে 300-400 টাকা লাগে, বা অনেকে 1000-1500 টাকার ওষুধ লাগে পার মান্থ, তো খুব কস্টলি এফেয়ার। তো সেই ক্ষেত্রে আমরা অপারেশনও করে দিই, অপারেশন ফ্রি অফ কস্ট। আমরা জীবিত অনেক করছি, আমরা এখন পর্যন্ত এই গত 1 বছরে প্রায় 100-150 অপারেশন করেছি গ্লুকোমার। তো গ্লুকোমা এখন আমরা বুঝতে পারি যে প্রত্যেক দিন আমি মনে করি 50-60 জন অপারেশন করি। অপারেশন করার সময় আমরা ক্যাটারাক্ট যখন করি, আমরা গ্লুকোমাটা চেক করি বা রেটিনা ঠিক আছে কিনা, তখন আমরা দেখি যে প্রত্যেক দিন থেকে 4 থেকে 5 জন আমরা নতুন গ্লুকোমা পেশেন্ট পাই, যে গ্লুকোমা হয়েছে এবং জানেই না। যার গ্লুকোমা হয়েছে উনি জানেন না। ত্রিপুরাতে এখনও অনেক, খুব ভালো প্রশ্ন করেছেন, ত্রিপুরাতে অনেক মানুষ আছে যে জানেই না ওনার গ্লুকোমা হয়েছে। আর গ্লুকোমা আর একটা হলো ফ্যামিলি হিস্ট্রি। যদি মা বাবার গ্লুকোমা থাকে, সবসময় আমরা ছেলে মেয়েদের বলি যে আপনার কিন্তু গ্লুকোমা টেস্ট করা দরকার। আর গ্লুকোমা টেস্ট জাস্ট ওই ক্যাটারাক্টের মতো বা ওই চশমা দেওয়ার মতো এতটা সোজা না, একটু কঠিন আছে। 2-3টা যন্ত্রের সাহায্যে আমরা কনফার্ম হই যে ওনার গ্লুকোমা, কারণ এটি যে লাইফ লং। একবার যদি গ্লুকোমা হয়, আপনার যদি চিকিৎসা শুরু করেন, তাহলে আপনাকে সারা জীবন ওষুধ নিতে হবে। যে 1 মাস দিলাম ডাক্তার, 2 মাস দিলাম যে আমার গ্লুকোমা শেষ হয় না, এটা হবে না, সারা জীবন ওষুধ দিতে হবে। আমরা একটাই কথা বলি গ্লুকোমা তাদের, যে আপনি ভাত 1 বেলা কম খান, কিন্তু ড্রপ কিন্তু দিতে হবে 2 বার বা 1 বার, যাই বলি। এখন দেখেন অনেকগুলো ওষুধ আছে, হোল নাইট আমরা 9 PM একটা ড্রপ আছে, যে রাত্রে 9টার সময় 1 ফোঁটা দিলেই সারা 24 ঘন্টা এই
প্রেশারটা কন্ট্রোল থাকবে। আর যারা একটু গরিব, যারা ওষুধ কিনতে পারে না, তাদেরকে আমরা বলি স্ট্রেট ওয়ে অপারেশন করে দিই, তাহলে প্রেশারটা কন্ট্রোল থাকে। গ্লুকোমা অপারেশন সেই আমরা জীবিতই করছি একমাত্র এখন ত্রিপুরাতে, আর কেউ করে না। তো আমাদের একদম ফ্রি অফ কস্ট গ্লুকোমা সার্জারি করছে মেডিকেল, একবার ত্রিপুরার মধ্যে আমাদের একমাত্র গ্লুকোমা সার্জারি করছে, আর কেউ করে না। আমাদের স্পেশালিস্ট আছে। তাইলে তো মানে ছানি বলুন, গ্লুকোমাই বলুন, সবকিছুরই আমাদের মানে আমরা সাধারণ মানুষ যারা ধরুন আর্থিকভাবে সচ্ছল না, তারাও যেহেতু ফ্রি অফ কস্ট হচ্ছে, নিজের চিকিৎসাটা তো করাতেই পারেন, এটা আর কি। আচ্ছা, আর তারপরে যেটা জানবো আর কি, যে এই যে বিভিন্ন অপারেশনের কথা হলো আমাদের, তো অপারেশন মানে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক, অপারেশনের নাম শুনলেই আমরা আটকে উঠি। তার মধ্যে চোখের মতো একটা সেন্সিটিভ অর্গানের অপারেশন, স্বাভাবিক আতঙ্কটা একটু বেশি হয়। তো মানে কি আমাদের যে এই যে আমরা যে আতঙ্ক করি বা ভয় পাই, এটার মধ্যে কতটুকু যৌক্তিকতা আছে? না দেখেন, ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই। অপারেশন, আই অপারেশন আমরা তো সমস্ত শরীর তো অজ্ঞান করি না, আমরা শুধু চোখটাই অবশ করে নিই এবং আমরা টেরও পাবেন না। আর অপারেশন দেখেন আজকে তো আমরা সব গ্লুকোমা বলেন, ক্যাটারাক্ট বলেন, টেলিজাম বলেন, সব আমরা মেশিনের সাহায্যে, মাইক্রোস্কোপের সাহায্য করছি। কেমন একদম 100% তো কোনো কিছু নাই, অ্যাটলিস্ট 95 to 99% একুরেসি আমাদের আছে আজকাল। কেমন অতএব অপারেশন ভয় পাওয়ার কিছু নেই। কেমন ডেফিনেটলি একটা বিধি থাকে, তার অপারেশনের তো আমরা ফিটনেসগুলো দেখে নিই, ইসিজি করে নিই, ব্লাড সুগার দেখে নিই। যেমন একটা সমস্যা হলো ব্লাড সুগার, যাদের ডায়াবেটিস থাকে, এই গ্লুকোমা কোন ব্লাড সুগারটা একটু কন্ট্রোল রাখতে লাগে, 200 পিপি। তাহলে আমরা যে ডায়াবেটিসের যে অপারেশন করা যাবে তা কিন্তু ব্যাপার নেই, চোখের অপারেশন আমরা করি, ব্লাড সুগারটা একদম নর্মাল আসতে হবে তা না, যেমন 200 হলে কিন্তু আমরা অপারেশন করে নিই। অপারেশন থেকে চোখের অপারেশন বইয়ের কোনো ব্যাপারে নেই, যেহেতু আজকাল আমরা সবকিছু মেশিনের সাহায্য করছি, হাতে তো কোনো কিছু আজকাল আমরা করছি না, কারণ ওতে বইয়ের কোনো ব্যাপারই নেই। আসলে আমাদের মনে কিছু ভ্রান্ত ধারণা বা ভয়, আমরা অনেকে মনে করি যে ছানি অপারেশন করে কি হবে, চোখ কোনো লাভ হয় না ছানি অপারেশন করে। কিন্তু আসল কথা কি, মানে চোখটা তো আমাদের খুব সেন্সিটিভ অর্গান, তো চোখটা সম্পর্কে আমার মনে হয় একটু সচেতন আমাদের সবারই থাকা উচিত। মরণোত্তর চক্ষুদান, একজন ব্যক্তি মারা যাওয়ার ঠিক কতটুক সময়ের মধ্যে তার চোখটা কালেক্ট করতে হয়, আর এই কালেক্টেড চোখটা একজন অন্ধ ব্যক্তিকে কিভাবে সাহায্য করতে পারে? যদি দেখেন উইদিন 6 আওয়ার্স, 6 ঘন্টার মধ্যে এই কালেকশন করতে হবে, যার জন্য আমরা যে আমাদের যে আই ব্যাংক আছে, আইজিএমএ, বা আমরা জীবিত অপারেশন করছি, চোখ যদি কেউ দান করে উইদিন 6 আওয়ার্স, 6 ঘন্টার মধ্যে কিন্তু এই কর্নিয়াটা নিতে হবে, চোখটা নিতে হবে। পুরা চোখ কিন্তু আমরা নিই না, এই যে মধ্যে যে কর্নিয়াটা এইটা কিন্তু নিয়ে নিই। তো অনেকেই দেখেন চোখ দান করতে, আমাদের কিন্তু যেমন আজকে কিছু কিছু স্টেট, গুজরাট বা তামিলনাড়ু, ওইসব স্টেট কিন্তু, ইভেন আজকাল ওয়েস্ট বেঙ্গল প্রচুর মানুষ চোখ দান করে, কিন্তু ত্রিপুরাতে কিন্তু আমরা চোখকে কিন্তু পাই না, দান আমরা খুব কম পাই। প্লাস যেমন একটা হসপিটাল ডিভাইডেল, হসপিটালে যারা মারা যায়, এখন কিন্তু এমন না যে শুধু আপনি, যেমন আমি যদি মরি আমি দিয়ে গেলাম কনসেন্ট, এমন কিন্তু যদি গার্জেন, ছেলে বাবা মারা গেল, ছেলে যদি মনে করে যে আমার বাবার চক্ষু দান করবে, তারাও কিন্তু দিতে পারে, অনেকটা কিন্তু। তো দেখেন চক্ষু দান করলে উইদিন 6 আওয়ার্স, 6 ঘন্টার মধ্যে আমাদের চোখটা নিতে হবে। তো এখন দেখেন আমরা শুধু আগরতলা থেকে চোখ নিতে পারি, অন্যখান থেকে কিন্তু আমরা চোখ নিতে পারি না। সঙ্গে যদি ফোন করে আমাদের আই ব্যাংক আছে, বা আমাদের যে কোনো একজনকে ফোন করলে আমরা আই ব্যাংকে বলে দিই, পুরো টিম কিন্তু যায়। আপনার চোখ নিয়ে ওই যদি সঙ্গে সঙ্গে ইয়ে করে, তাহলে আমরা পুরো টিম নিয়ে চোখ নিয়ে চলে আসে। আর যেটা অনেক বলে যে চোখ উঠে নেবে তারপরে শ্মশানে কি করে নিয়ে যাবে, কিন্তু সমস্যা নেই, কারণ আমরা একটা পাথরের চোখ বসিয়ে দিই, এটা অলমোস্ট আইডেন্টিক্যাল, মানে কেউ বুঝতে পারবে না যে চোখ উঠিয়ে নিয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের দেখেন ত্রিপুরাতে আমরা খুব পিছনে আছি, সারা গত 1 বছরের মাত্র আমরা 3জন বা 4জনকে এই চক্ষু পেয়েছি, চক্ষু ট্রান্সপ্লান্ট করতে পেরেছি। তো কিন্তু আমাদের কিন্তু অনেক লোক আছে, তাদেরকে আমরা যদি কেউ যদি চক্ষু দান করে তাদের দৃষ্টি ফেরানো যায়। এখন কিন্তু টেকনিক আমাদের এখানে নাই, কিন্তু কলকাতাতে ওয়েস্ট বেঙ্গলে যেটা আছে বা অন্যখানে যেটা আছে, একজন যদি চক্ষু দান করে, মনে করে 2টো চোখ দিল, 4জনের কিন্তু দৃষ্টি ফেরানো যায়, হাফ অফ করে। এখন কিন্তু টেকনিক অনেক, মানে পুরা কর্নিয়াটা আমরা হাফ করে, আমরা ক্যারাটোপ্লাস্টি বলি আর কি, আমরা পার্সিয়াল ক্যারাটোপ্লাস্টি বলি। একজনে যদি দান করে এই 2টো চোখকে আমরা 4জনে কিন্তু দৃষ্টি ফিরে দিতে পারি, টেকনিক অনেক ভালো। আগে বলতো যে একজনে দান করলে 2জনের দৃষ্টি ফেরানো যায়,
তখন কিন্তু 4 জনের দৃষ্টি ফেরানো যায় এই দুটো চোখ দিয়ে। তার জন্য কিছু দেখেন কন্ট্রাইন্ডিকেশন আছে, কিছু কিছু রোগ অ্যাটলিস্ট ডেথ সার্টিফিকেটটা থাকতে হবে, যে ডেথ সার্টিফিকেট কী কারণে মারা গেছে এটা আমাদের কাছে যদি থাকে, তাহলে কিছু কিছু রোগ আছে যেমন ইনফেকশন হলো বা কোনো কারণে ওই সেপ্টিসিম হলো, ওইসব চোখ আমরা নিতে পারি না, কেমন, বা HIV হলো, এইসব চোখ আমরা নিতে পারি না। নাহলে কিন্তু আর দেখেন চক্ষু দান করা উচিত, কারণ যদি দান করে যদিও আমরা কোনো কারণে না লাগাতে পারি, তো আমাদের যে স্টুডেন্ট যারা আছে, এই যে যারা এই যে শিখছে, তারা কিন্তু এগুলো সেলাই টেলাই প্র্যাকটিস করে, কেমন, চোখ কিন্তু কাজে লাগে, যেই দান করে আমরা এইভাবে নাও সেইভাবে আমরা কাজে লাগে। আমার মৃত্যুর পর আমার চোখটা দিয়ে যদি এই সুন্দর ভুবনটাকে অন্য কেউ দেখতে পায় তাহলে মন্দ কি? আসুন আমরা সকলে মিলে চক্ষু দান করি, যেই সুন্দর পৃথিবী দেখার হাত থেকে বঞ্চিত হয়ে আছে তাকে সাহায্য করি, সে যেন এই সুন্দর পৃথিবীটাকে দেখতে পারে। স্যার, আমরা একদম মানে সময়ের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম চোখ সম্পর্কে। শেষ প্রশ্ন যেটা আপনার কাছে জানবো যে আমাদের এই শরীরের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গানটিকে সুস্থ রাখার জন্য আমরা কি ধরনের ডায়েট নেব? এক নম্বর হলো ডায়েট, যেমন সিজনাল ফ্রুটস আমরা বলি, আর হলো সবুজ শাকসবজি যেখানে ভিটামিন A বেশি থাকে। যেমন এখন দেখেন প্রচুর শাকসবজি আছে, গাজর, পালং শাক, পুঁই শাক, যা যা আছে আর কি। শাকসবজি একটু সবার একটু বেশি খাওয়া দরকার। এখন কিন্তু মায়েরা কিন্তু কনসাস, যেমন শাকসবজির অভাব কিন্তু ভিটামিন A এর অভাব হয় না, যার জন্য প্রচুর পরিমাণ শাকসবজি, সবুজ এবং সিজনাল ফ্রুটস, যে সিজনের যে যেমন এখন কমলা পাওয়া যায়, কমলা খেলেন, আর কিছু আপেল বা যখন যেটা পাওয়া যায় আর কি। আর 2 নম্বর হলো যেটা হলো আমাদের এখানে প্র্যাকটিস করে না, সবাই একটা সানগ্লাস পরা উচিত, কারণ আমাদের যে পলিউশন বাড়ছে, গাড়ি ঘোড়া বাড়ছে, প্লাস যে সানলাইট, এই সানলাইট এবং পলিউশন থেকে বাঁচার জন্য এই সবাই একটা সানগ্লাস, বাইরে বেরোলে একটা সানগ্লাস পরা উচিত। আমাদের অনেকে বলে স্টাইল করে এই করে সে করে, কিন্তু সানগ্লাস একটা কিন্তু প্রচুর প্রোটেকশন দেয় চোখকে। এই হলো এটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের ত্রিপুরাতে কিন্তু খুব কম, মানে কিছু কিছু মেয়েরা বা ছেলেরা সানগ্লাস পরে, কিন্তু সবার একটা সানগ্লাস পরা উচিত, তাহলে চোখটাকে প্রোটেকশন দেয়। আর 2 নম্বর হলো যখনই বাইরে বেরোবেন, ঘরে এসে ফিল্টারে জল দিয়ে চোখটাকে ভালো ওয়াশ করা, কারণ সমস্ত ফেসে আমাদের ধুলাবালু প্রচুর লাগে, তখন ফিল্টারে জল দিয়ে, এটা একটা রুটিন করা দরকার, ফিল্টারের জল দেওয়া, খাওয়ার জল দিয়ে চোখটাকে একটু ওয়াশ করা, এই কয়েকটা জিনিস রাখলে চোখ ভালো থাকে। আমাদের সাথে আজকে স্টুডিওতে ছিলেন ডক্টর ফণী সরকার, বিখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ এবং ফেকো সার্জন। আমরা স্যারের কাছ থেকে কিন্তু অনেক মূল্যবান তথ্য পেলাম, আমাদের চোখের রোগ, বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষেত্রে আমরা কি করতে পারি, কিভাবে আমরা আমাদের চোখকে সুস্থ রাখতে পারি। স্যার, আপনাকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাদের স্টুডিওর পক্ষ থেকে। আর পরবর্তী অনুষ্ঠানের জন্য, নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখুন বিটিভির পর্দায়। নমস্কার।